তারপর সব বোনেদের দিকে তাকালাম, দেখলাম সবাই আরশাম ভাইয়ার দিকে তাকিয়ে আছে। শুধু জেরিন আপু ফোনে কার সাথে কথা বলছে, আর আয়েশা আপু শাফিন ভাইয়ার সঙ্গে কথা বলছে। সবাইকে দেখে আমার বেশ রাগ হচ্ছিল, কিন্তু কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দূরে কুয়াশা মাঠটার দিকে তাকালাম। হঠাৎ শব্দ দুটো সাদা রঙের ট্যুরিস্ট বাস সামনে এসে দাঁড়ালো। বাস দুটো অনেক সুন্দর। দুটো বাসের সামনে বড় করে লেখা দর্শন হলিডে। কিন্তু বাস যত সুন্দরই হোক না কেন, বাস দেখলে আমার মাথা ঘোরা শুরু হয়ে যায়। যাই হোক, লাগেজগুলো নিয়ে প্রথমে দাঁড়ানো বাসটা উঠে গেলে রিয়ান পিয়াস এসে বাধা দেয়। ইমতিয়াজ বলে উঠে, এটাতে তোদের যাওয়া হবে না, পেছনটাতে যা। আমি ভুরু কুঁচকে বললাম, যাওয়া যাবে না মানে? বেশি খলনায়ক না করে ফুট সামনে থেকে। সঙ্গে সঙ্গে নাহিদ বলে উঠল, আরে এই বাসটাতে বড়রা যাবে, আর ওই বাসটাতে আমরা মানে ভাই বোনেরা থাকবো। তা না হলে মজা করব কি করে? আমি আর কিছু বললাম না, পেছন বাসটার দিকে এগিয়ে গেলাম। নাহিদ ইমতিয়াজ কন্ট্রাক্টরগুলোর মতো হাঁক দিয়ে বলতে লাগলো, ওট সিটিজেন এই বাসে বসুন, আর ইয়াংস্টার পেছনে বাসে যাবেন। ওদের কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি বাসে উঠতে যাব, তখনই সিথি কোথা থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে বাসে উঠে গেলে। আচমকা ধাক্কাতে আমি তাল সামলাতে না পেরে পড়ে যেতে যাচ্ছিলাম, কিন্তু কেউ ধরে ফেললো। তাকিয়ে দেখি নীল ভাইয়া এক হাত আমার পিঠে আর আরেক হাত আমার কোমরে চেপে ধরে আছে, আর ওনার ঘাড় গিটার। উনি খুব ভালো গান করেন আর সব জায়গায় এই গিটার নিয়ে যান। আমি তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, সরি ভাইয়া। আরে তুমি সরি বলছো কেন? তোমার কোনো দোষ আছে নাকি? সিথির সাথে তোমার যে জোরে ধাক্কাটা লাগলো, নিচে পড়ে গেলে অনেক ব্যথা পেতে। আমিও বুঝলাম সত্যি তাই, উনি না ধরলে পড়ে গিয়ে অনেক ব্যথা পেতাম। আমি মুচকি হেসে ভাইয়াকে থ্যাংক ইউ বললাম। তারপর বাসে উঠলাম। বাসের ভিতরটা দারুণ সুন্দর। প্রতিটা জোড়া সিটের ওপর শোবার জায়গা আছে। বাইরে ঠান্ডা, তাই প্রতিটা বন্ধ জানালা সবুজ পর্দা দ্বারা আবৃত। যাই হোক, আমি গিয়ে বাসের বাকিদের দ্বিতীয় সারির সিটে তারিনের পাশে গিয়ে বসলাম। কী রে হারামি, এতক্ষণ বাইরে কি করছিলি? আমি সিথি করা পুরো ঘটনা তারিনকে বললাম। তারিন রেগে গিয়ে বলল, তোকে ওইভাবে ধাক্কা দিল আর তুই ওকে কিচ্ছু বললি না? আমার তো ছুরিকে লাথি মারতে ইচ্ছে করছে, থাক না। আর আমার তো লাগেনি, আমি বললাম। তারিন আরও রেগে গিয়ে বলল, লাগবে না তো? তোর এসব লেউকিপানা দেখলে গা জ্বলে যায়। আমার দ্বারা যখন তোমার গায়ে একটু ধাক্কা লাগে তখন তো ঘেউ ঘেউ করে উঠিস। আসলে তোর সব ক্যান্দানি আমার উপরে খাটে। আমি তারিনের কথা শুনে হাসতে লাগলাম। তারপর আশেপাশে তাকালাম, দেখলাম আরশাম ভাইয়া আর ফরিদ ভাইয়া পাশাপাশি বসে আছে আমাদের বিপরীত সিটে। আরশাম ভাইয়া ফরিদ ভাইয়ার সঙ্গে কথা বলছে আর হাসছে, আর আমি ওনার হাসি দেখছি। ওনার হাসিটা এত সুন্দর না হলেও পারত। হাসিটাতে একটা মাসুল ইনোসেন্ট ভাব আছে। হঠাৎ আরশাম ভাইয়া আমার দিকে তাকাতেই দুজন চোখাচোখি হয়ে যায়। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। ওনার দিকে তাকানো উচিত হয়নি মনে মনে। তারপর বাস ছাড়লো। হঠাৎ দিলশাদ আপু পেছন থেকে এসে আমার আর তারিনের মাঝে কোনো রকম বসলো। তারপর ফিসফিস করে বলল, সুইটি, সিথি লামিয়াকে দেখেছিস কেমন উদ্ভট সেজেছে? আমরা পেছন ঘুরে তাকাতেই গেলে দিলশাদ আপু আমাদেরকে চিমটি কেটে বলতো, এই এখন তাকাস না, একটু পরে তাকাস। এখন তাকালে বুঝতে পেরে যাবে আমরা ওদের নিয়ে কথা বলছি। কিছুক্ষণ পর এ কথা ও কথার মধ্যে একবার পেছনে তাকালাম, দেখলাম সত্যি ওরা তিনজন বিশাল সেজেছে। এত ভোরবেলা মেকআপ করতে আলসেমি করেনি। তারিন বলে উঠল, বাহ, কি মেকআপ করেছে এত সকালে, আলসেমি লাগেনি? এবার দিলশাদ আপু ফিসফিস করে বলল, তা কেন লাগবে? আরশাম ভাই
দেখাতে হবে, বুঝছিস না? কিন্তু রাত জেগে এত মেকআপ করে কি লাভটা হলো? আরশাম ভাইয়া তো একবারও তাকালো না ওদের দিকে। হঠাৎ করে পিছনের দিক থেকে নাহিদ ইমতিয়াজ এসে ড্রাইভারের উদ্দেশ্য বলো, কাকু বাসের গান চালাবো কি করে? গান নাচ না হলে ট্রু মানাচ্ছে না যে। ড্রাইভার বলল, উপরে ব্যাংকার রিমোট আছে। তারপর নাহিদ, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে গানটা চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা বাসে সিটি আর তালির আওয়াজ হতে লাগলো। বাসের মাঝে বরাবর নাহিদ, ইমতিয়াজ, শাফিন ভাইয়াও নাচতে লাগলো। সঙ্গে সঙ্গে জেরিন আপু, আয়েশা আপু, দিলশাদ, মায়েশা, তারিন, ফরিদ ভাইয়া, সিথি, সুইটি, লামিয়া সবাই উঠে তালি বাজাতে নাচ করতে লাগলো। আমি আরশাম ভাইয়ার জন্য উঠতে পারছিলাম না। উনি বসে বসে ওদের নাচ দেখছিল আর হাসছে। আমি ভাবলাম ওনার লজ্জা আমার মজাটা নষ্ট করা যাবে না, তাই নাচার জন্য উঠে দাঁড়ালাম। আরশাম ভাইয়ের দিকে চোখ পড়ল। উনি চোখ লাল বর্ণ করে দাঁড় কিরমির করে আমাকে ইশারা না করল। ওনার না করার উপেক্ষা করা আমার যাবার সাহস হলো না। আমি চুপ করে বসে রইলাম আর নাচ দেখতে লাগলাম। আর একবার করে ভাইয়ার দিকে তাকাতে লাগলাম। উনি একভাবে আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে সিথি আর লামিয়া আরশাম ভাইয়ার কাছে গিয়ে বলল, ভাইয়া আপনি একা একা বসে আছেন কেন? চলেন আমাদের সাথে ড্যান্স করবেন। ভাইয়া হাসি মুখে উত্তর দিলেন, না তোমরা ড্যান্স করো, অনেক মজা হবে আপনি গেলে। সিথি বলল, ওদের আধিক্যতা দেখে আমার শরীর জ্বলে যাচ্ছে। না, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা যাও ড্যান্স করো। ভাইয়া বললেন। এবার লামিয়া ভাইয়ার কাঁধে হাত দিয়ে বলেন, চলেন না, শরীর ঠিক হয়ে যাবে। ভাইয়া এবার চোখ কটমট করে লামিয়ার দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে লামিয়া কাঁধ থেকে হাত আর সুর করে চলে আসলো। আমার খুব আনন্দ লাগছে। আমি ওনার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলাম। ভাইয়া আমার দিকে তাকাতেই ইশারায় জিজ্ঞেস করলেন, কি হলো, হাসছিস কেন? আমি মাথা নাড়িয়ে কিছু না বলে অন্যদিকে তাকিয়ে হাসতে লাগলাম। সবাই অনেকক্ষণ নাচার পর হাঁপিয়ে গিয়ে যে যার সিটে গিয়ে বসলো। তারিন আমার পাশে বসার সাথে সাথেই আমাকে ঠেলা দিয়ে বলল, কী রে নাচলি না কেন? এমনি মাথা ঘুরছিল তাই। আমি বললাম। তারিন বলে উঠল, ওখানে তো 1 ঘন্টার রাস্তা শেষ হলো না, এখনই মাথা ঘোরা শুরু হলে বাকিটা যাবি কি করে? আমি কিছু না বলে জানালার ঝোলানো সবুজ পর্দাগুলো একটু ফাঁক করলাম বাহিরে পরিবেশটা দেখার উদ্দেশ্যে। ভোরের আলো আঁধারি ভাব কেটে গিয়ে এখন সকালে ঝিরঝির রোদ ফুটেছে। আমি ওই রোদটুকু পাওয়ার লোভে জানালাটা খোলার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শত চেষ্টার পরও জানালাটা কিছুতেই খুলল না। তারিন চেষ্টা করে যখন পারল না, তখন বাধ্য হয়ে ফরিদ ভাইয়াকে বলল খুলে দেওয়ার জন্য। ফরিদ ভাইয়া আরশাম ভাইয়াকে বলল খুলে দেওয়ার জন্য। আরশাম ভাইয়া আমাদের কাছে এসে তারিনকে বলল, আমার সিটে গিয়ে কিছুক্ষণ বস, আমি দেখছি। ভাইয়া কথা মতো তারিন ভাইয়া সিটে গিয়ে বসলো। এবার ভাইয়া আমার সামনে গিয়ে ঝুঁকে জানালাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু জানালাটা কিছুতেই খুলছে না। জ্যাম বেঁধে গেছে মনে হয়। ভাইয়া বলল। আমি কোনো রকম মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। উনি আমার এতটা কাছে থাকায় আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উনি আবার বলল, তখন এমনভাবে হাসছিলি কেন? কখন? উনি আমার দিকে তাকাতেই আমি আমতা আমতা করে বললাম, ও তখন ইমতিয়াজ ভাইয়া নাচ দেখে হাসছিলাম। উনি আমার দিকে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা কিলার স্মাইল দিলেন। তারপর খট করে জানালাটা খুলে দিয়ে নিজের সিটে চলে গেলেন। তারপর তারিন আমার পাশে এসে বসলো। নাচার পর গেস্ট নিয়ে আবার সবাই গান আসর জমিয়েছে। সব ভাই বোনেরা নীল ভাইয়াকে গান গেয়ে শোনাতে বলছে। হঠাৎ শাফিন ভাইয়া বলল, নীল তুই প্রত্যেক প্রেমিকের তরফ থেকে একটা গান গা। নীল ভাইয়া হেসে গিটার টুংটাং শব্দ তুলল। তারপর বলল, আমি পুরো প্রেমিকের তরফ থেকে এবং আমার পছন্দের মানুষটিকে ডেডিকেট করে গানটি গাইছি। তোমার জন্য নীলছে তারা এইটুকুখানি আলো। পুরো গানটি বললে হয়তো বা কপিরাইট চলে আসবে।
সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। নীল ভাইয়ার গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই তালি বাজাতে লাগলো। আমি ভাইয়াকে বললাম, দারুণ হয়েছে ভাইয়া, এই গানটা আমার অনেক পছন্দ। আসলে বাংলা গানগুলো শুনলে মন ছুঁয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া মুচকি হেসে ওয়েলকাম বললেন। সবাই এবার আশরাম ভাইয়াকে জোরাজুরি করতে লাগলেন। ফরিদ ভাইয়াও আশরাম ভাইয়া কাঁধে হাত দিয়ে বলেন, ভাইয়া সবাই তো দেখি বাংলা গানের ফ্যান। বলার সঙ্গে সঙ্গে সুইটি স্মৃতি লামিয়া বলে উঠল, মোটেও না, বাংলা গান যে গাইতে হবে তার কোনো মানে নেই। আর আশরাম ভাইয়া তো এত বছর বিদেশের কালচারে থেকেছেন, বাংলা গান কীভাবে গাইবেন? একটা ইংরেজি গান শোনান না, ন্যাকা ভাব করে বলল। আশরাম ভাইয়া এবার নীল ভাইয়ার কাছ থেকে গিটারটা নিয়ে গান শুরু করলেন। আমরা সকল অভিযোগ তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি এই পৃথিবীতে। আমি চোখ বন্ধ করে গানটা শুনলাম। গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল অন্য এক পৃথিবীতে হারিয়ে গেছু। সত্যি ভাইয়া কণ্ঠটা অসাধারণ। গানের প্রত্যেকটা শব্দ মনে হচ্ছিল ভাইয়ার হৃদয় ছুঁয়ে বের হচ্ছে। ভাইয়ার গান সবাই মনোযোগ দিয়ে শুনছিল। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা বাসে সিটি আর তালি জোয়ার হতে লাগলো। আশরাম ভাইয়া গিটারটা নীল ভাইয়ার হাতে দিয়ে বলতে শুরু করলেন, আমি 5 বছর অস্ট্রেলিয়া ছিলাম শুধু পড়াশোনার জন্য। ওখানকার কালচার কখনোই আমার মনে দাগ কাটতে পারেনি। তবে হ্যাঁ, ইংরেজি গান আমার ভালো লাগে, সঙ্গে বাংলা গানও ভালো লাগে। বিদেশে মাত্র 5টা বছর কাটিয়েছি, কিন্তু বাকি 19টা বছর আমি এই বাংলাতেই কাটিয়েছি। আর একটা বাংলা গান একজন বাঙালি গাইতে না পারলে এটা সত্যি নিন্দনীয়। ভাইয়ার কথা। সুইটি স্মৃতি লামিয়া মুখটা একেবারে চুপসে যায়। তবে আমার মনে ওনার প্রতি ভালোবাসাটা শতগুণ বেড়ে যায়। এমন অনেককেই আমার আশেপাশে দেখি যারা কয়েক বছর বিলেতে কাটিয়ে নিজের মাতৃভাষা নিন্দা করে। মাতৃভাষা বলতে তাদের লজ্জাবোধ হয়। প্রায় অনেক বাঙালি স্বভাব এর মধ্যে একটা জিনিস প্রকট, সেটা হলো নিজের সংস্কৃতি ভাষাকে তুচ্ছ মনে করে আর অন্য ভাষা এবং দেশের কালচারকে সে অনুকরণ করেন। কিন্তু এটা কোনো গর্বের বিষয় না। গর্বের বিষয় হলো নিজের আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস তোমাকে বারংবার জানায় দেয়, আমি গর্বিত, আমি বাঙালি। নাচ গানের মধ্যে দিয়ে কেটে গেল প্রায় 4 ঘন্টা। এর মধ্যে আমার মাথায় ঘোরাটাও বেশি হয়। আমি চোখ বন্ধ করে আছি, তাকিয়ে থাকলে বমি বমি ভাব আসে, তাই চোখ বন্ধ করে থাকতে হয়। হঠাৎ করে বাসটা থেমে গেল। আমি চোখ খুলে বাইরে তাকালাম, দেখলাম একটা ফাঁকা মাঠের মধ্যে বাসটা দাঁড়ানো। আশেপাশে কিছু রেস্টুরেন্ট, হোটেল আর দোকানপাট আছে। এত তাড়াতাড়ি দার্জিলিং চলে আসলাম, কিন্তু জায়গাটা তো এতটা সুন্দর না মনে মনে। তারপর দেখলাম সবাই বাস থেকে এক এক করে নামছে। তারিন আমাকে ঠেলা দিয়ে বলল, কী রে, নামবি না? আমি বললাম, এত তাড়াতাড়ি? দার্জিলিং চলে আসলাম। তারিন হেসে বলল, দার্জিলিং যেতে এখনও 8 ঘন্টা লাগবে। এখানে নাস্তা করার জন্য দাঁড়ানো হয়েছে, বলে বাস থেকে নেমে গেল। আমি দেখলাম বাসে আর কেউ নেই, শুধু আশরাম ভাইয়ার ব্যাগ থেকে কিছু বের করছে। আমি ওনার পাশ কাটিয়ে নিচে নামতে গেলে উনি আমাকে বললেন, মাথা ঘোরা কমেছে আমাকে বলছে। আমি বললাম, হ্যাঁ, হালকা হালকা মাথা ঘুরছে। এবার উনি আমার হাতে একটা ওষুধের প্যাকেট দিয়ে বললেন, নাস্তা করার পর এটা খেয়ে নিস, বমি বমি ভাব, মাথা ঘোরা কমে যাবে, বলে নিচে চলে গেলেন। আমি বাস থেকে নেমে দেখলাম এটা একটা স্টপেজ, একটা বড় মাঠ, অনেক বাস দাঁড়িয়ে আছে। মাঠটাতে অনেক খাবারের দোকান, মাঠের ধারে একটা রাস্তা, রাস্তার ওপাশে সারি সারি হোটেল, রেস্টুরেন্ট। আমি মায়ের কাছে গেলাম। আমাকে দেখে মা চিন্তিত স্বরে বললেন, বমি হয়েছে নাকি? না, বমি হয়নি, তবে মাথা ঘুরছিল। আমি বললাম, চল কিছু খেয়ে নিবি, বলে মা আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে সবাই ছিল, আমি আর মা পাশাপাশি বসলাম। আমাদের পাশে বড় চাচি, বড় মণিমা বসে আছেন। সেই ভোরে খালি পেট বাড়ি থেকে বেরিয়েছিস আর এখন 8:30 বাজে। খিদে পেটে ইঁদুর লাফাচ্ছে। সামনে থাকা ডালপুরিটা দেখে খিদে আরও বেড়ে গেল। আমি হাত ধুয়ে খেতে যাব, তখনই ফরিদ ভাইয়া এসে বলল,
এইরা তুই এখানে খাচ্ছিস কেন? তোর জন্য বাসে খাবার নিয়ে গিয়েছে, চল। ভাইয়া আমি তো এখানে বসে পড়ছি, আমি বললাম। নাসরবান্দা ভঙ্গিতে ভাইয়া বলল, বসে পড়ছিস তো, উঠে পড়, চল। বড় চাচি এবার ধমক দিয়ে বলল, এ কি ফরিদ, ও তো খেতে বসে গেছে, আর ওর জন্য খাবার যদি নিয়ে যাস ওটা তো খেয়ে নে। না, সবার জন্য খাবার নিয়ে যাওয়া হয়েছে, ওটাই না খেলে খাবার নষ্ট হয়ে যাবে, আর খাবার নষ্ট হওয়া মহাপাপ, আর এইভাবেই আমি পাপী হতে পারবো না বলে ভাইয়া আমাকে প্রায় জোর করেই ওখান থেকে নিয়ে আসলেন। রেস্টুরেন্ট থেকে বাইরে এসে বিরক্ত হয়ে বললাম, ভাইয়া আপনি মিথ্যা বলে নিয়ে আসলেন কেন? শাফিন, আদিল ভাইয়াদেরকে তো পাশে রেস্টুরেন্টে ঢুকতে দেখেছি, তাহলে ওরা বাসে খেতে যাবে না কেন? একেই তো খিদে পেয়েছে, আর আপনার জন্য আমার ডালপুরিটা খাওয়া হলো না। ফরিদ ভাইয়া বিড়বিড় করে বললেন, তুই ওখানে খেলে আমার নসিবে খাওয়া জুটবে না। আমার খাবার না খাওয়া সাথে আপনার নসিবের খাবার জোটার কি সম্পর্ক? আমি বললাম। ফরিদ ভাইয়া কিছু না বলে আমাকে নিয়ে বাসের মধ্যে ঢুকে বাইরে চলে গেলেন। আমি বাসে ঢুকে দেখলাম বাসের ভিতরে কেউ নেই আরশাম ভাইয়া ছাড়া। আরশাম ভাইয়া প্যান্টের দু পকেটে হাত ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে বাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমি উল্টো পায়ে বাসের দরজা খুলে বেরোতে যাব, কিন্তু দরজা কিছুতেই খুলছে না। আমি দরজা খোলার চেষ্টা করছি, তখনই ডাক পড়ল, ইরা। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, জি ভাইয়া। এদিকে আয়, ভাইয়া বললেন। আমি ছোট ছোট পায়ে সুর সুর করে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ভাইয়ার পাশের চিটে কিছু খাবার প্যাকেট। ভাইয়া বলে উঠলেন, তোর সাহস হলো কীভাবে ওখানে খাওয়া, যেখানে আমি তোর জন্য খাবার এনে রেখেছি? আমি অবাক হয়ে বলে উঠলাম, আমি কিভাবে জানবো আপনি খাবার এনে রেখেছেন? উনি এবার আমাকে খাবারগুলো দেখিয়ে বলল, এগুলো খেয়ে নাও। আমি বেশি কথা না বলে সিটে বসলাম, আর উনিও পাশে বসলেন। আমি প্যাকেট খুলে অবাক হলাম, কারণ এতে ছোট ছোট আকারে ময়দা রুটি, ডাল রান্না, আলু ভাজা আছে। ভাইয়া বলে উঠলেন, জানিগুলোতে খেতে এতটা ভালো লাগে না, কিন্তু জানির জন্য এগুলোই বেস্ট। আর এই তেলে ভাজা পরোটা, ডালপুরি খেলে তো আরও শরীর খারাপ করবে। আমি কিছু না বলে খেতে যাব, তার আগেই ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে নিজের হাতে করে খাওয়াতে লাগলেন। ওনার এমন ব্যবহার আমি সত্যি অনেক অবাক। আমার বিস্ময়টাকে আপাতত পাশে রেখে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, রেস্টুরেন্ট তো ডালপুরি, পরোটা আর ওসব ফাস্টফুড বিক্রি হচ্ছিল, তাহলে রুটি কোথায় থেকে আনলেন? উনি হালকা হেসে বলে উঠলেন, পাশে একটা মুসলিম হোটেল থেকে অর্ডার দিয়ে বানিয়েছি। আমি বললাম, খাবার অর্ডার নেয়? উনি বললেন, না, অর্ডার নেয় না, তবে রিকোয়েস্ট করলে বানিয়ে দেয়। ভাইয়ার ব্যবহারে আমি হতবাক। ভাইয়া শুধুমাত্র আমার জন্য রিকোয়েস্ট করে খাবার বানিয়েছে ভাবতে ভিতরটা নেচে উঠে। তারপর ভাইয়াকেও খেতে বললাম। ভাইয়া একবার আমাকে আর একবার নিজে খেতে লাগলেন। খাবার পর ওষুধ প্যাকেট থেকে একটা ওষুধ খেয়ে বললেন। আমি ওনার কথা মতো খেয়ে নিলাম। স্টপেজ থেকে বাস ছাড়িয়েছে প্রায় 1 ঘন্টা হতে চলল। বাসের সবাই নিজ নিজ কাজে নিজ নিজ আনন্দে মতো, আমিও তাই। অজানা এক ভালোবাসা আমার মনকে পুলকিত হচ্ছে। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হাজারো বাড়িঘর, মানুষজন, গাছপালায় কে পিছিয়ে ফেলে বিদ্যুৎ গতিতে সামনের দূরত্ব চলছে। সঙ্গে সঙ্গে আমার মন ছুটে চলছে কোনো নতুন অনুভূতির দিকে। হঠাৎ করে কারো ধাক্কানোতে ঘুম থেকে হতচকিয়ে উঠে পড়লাম। পাশে বসে থাকা তারিন উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার গায়ে আবার ধাক্কা মেরে বলে উঠল, আর কতক্ষণ ঘুমাবি? 1 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছাবো। বাস থেকে তো আশেপাশে সৌন্দর্য দেখতে হবে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বাইরে আবসা আবসা অন্ধকার নেমেছে, শীতও পড়েছে অনেক। বাইরে হিমহিম শীতল হাওয়া আসতেই শরীর শিরশিরিয়ে উঠছে। পাশের সিটে তাকালাম,
দেখলাম আরশাম ভাইয়া জ্যাকেট টুপি পরেছে। আমি তাকাতে উনি এক চোখ মারলেন। আমি চোখ সরিয়ে নিয়ে তাড়াতাড়ি করে মোটাসোটা সোয়েটার টুপি পরে নিলাম। এখন সন্ধে 5:30। পাহাড়ের গা বেয়ে আমাদের বাসটা উপরে উঠে যাচ্ছে। সামনে জমজমাট দেখলে মনটা নেচে উঠছে। হ্যাঁ, এটা দার্জিলিং, কিন্তু আমার মনকে হতাশ করে দিয়ে বাস আরও উঁচুতে উঠে যাচ্ছে। জানালা দিয়ে মুখ বের করে নিচে তাকাতে মনটা ভন ভন করে উঠল। নিচে 1000 ফুট গভীর খাদ। রাস্তার ধারে রেলিং নাই। কোনো কিছুর সাথে ধাক্কা খেলে পুরো 1000 ফুট গভীরে গিয়ে পড়ব। বাসে থাকা একটা জীবনে হদিস পাওয়া যাবে না। কুয়াশার মধ্যে খাদগুলোকে সমতল ভূমি মনে হচ্ছে। বেশিক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকতে পারলাম না, তাই বাসের মধ্যে মুখ লুকিয়ে নিলাম। অনেক সময় পরে অবশেষে কাঙ্ক্ষিত দার্জিলিং এসে পৌঁছালাম।